আরও একটু বাড়ানো দরকার। এখন 3.5 লাখ আছে, সেটা কমপক্ষে 4 লাখ করা দরকার কমপক্ষে। কিন্তু এই সমস্ত ইতিহাসের থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটাও পড়তে হবে, যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে, আমাদের অর্থনীতির উপরে। একটা ফেসিস্ট সরকার জাতিকে কিভাবে ধ্বংস করে, জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে, জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করাপ্ট করে, পলিউটেড করে, ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধম জাতিতে পরিণত করে, সেই ইতিহাসটা আমাদের জানতে হবে। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও 200 বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে, সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ, আমি নাম এখানে নিতে চাই না, ইনি একজন অক্সফোর্ড ফেলো এবং ওইখানে বক্তৃতা দিয়েছেন। তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম। যদি 18 কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ, তাদের বিপক্ষে যায়, সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না। তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার, যে এটা আসলে গণমুখী বাজেট আমরা করতে পারিনি, এটা গতানুগতিক বাজেট। তবে স্বীকার করলে কি দায় মুক্তি দেয়া যায়? দেয়া যায় না। 10 মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য। একটা নির্বাচিত সরকার 12 মাস কাজ করে না বাজেট প্রণয়নের জন্য। রাজনৈতিকভাবে বাজেটের 3-4 মাস আগ থেকে মনোযোগ দেয়। তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে, ব্যুরোক্রেসি থাকে, তারা বাজেট অনুবিভাগ, অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে, তারা এগুলো ব্যুরোক্রেটিক ওয়েতে প্রিপেয়ার করে। সেটা আমার সরকার পরিচালনার, বিরোধী দলে, সংসদের আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে। কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায়, ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না। আরও একটু বাড়ানো দরকার। এখন 3.5 লাখ আছে, সেটা কমপক্ষে 4 লাখ করা দরকার কমপক্ষে। কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে, যার বেতন 30,000 সে মোটামুটি দরিদ্র বলা যায়, যাদের মাসিক আয় 30,000, তাদের হিসাব করলেও সেটা 3,60,000 হয়। তাকেও এই ট্যাক্স নেটের আওতায় আসতে হবে। তো সেটা ভালো হবে না। যেহেতু মূল্যস্ফীতি আছে, মুদ্রাস্ফীতি আছে, সেই জন্য প্রতি বছর কিছু কিছু এইভাবে করমুক্ত আয়সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি। সেটা দরকার, আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারেন। আর সোশ্যাল সিকিউরিটি নেট পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার। যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হয়েছে, যে পরিমাণে ডলারের সাথে টাকার মূল্য, যে পরিমাণে আমাদের আমদানি নির্ভরতা আছে, সবকিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে। তো সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে থাকতে হয়, তারা। সুতরাং তাদের ভাতাটা আরও একটু বাড়ানো দরকার। রাজস্ব খাতের যে ব্যয়টা ওখানে নির্ধারণ করা হয়েছে, দেখলাম উন্নয়ন বাজেট, কোন একটা পত্রিকা দেখলাম ঠিক এইভাবে কম্পারেটিভ একটা স্টেটমেন্টের মতো করে দিয়েছে, উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছাকাছি। তো যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চাইতে ডবল, সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ। সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয়, ঋণ নির্ভর হয়, ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয়, সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয়। এটা বলা হয় ব্যাংকিং অ্যান্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয়।